আচ্ছা, আমরা এবার পড়তে এসেছি ভলিউম অ্যান্ড সারফেস অফ সলিডস অফ রিভলিউশন। আমরা জেনারেলি ভলিউম এবং সারফেস দুটোই পড়েছি। ভলিউম এবং সারফেস দুটোই আমরা পড়েছি। এখানে রিভলিউশন শব্দটার আলাদা একটা মিনিং আছে। রিভলিউশন মানে, আমরা রিভলিউশনের বাংলা মানে তো সবাই জানি। তাহলে এখানে কিন্তু এটা কোনো ফিক্সড ভলিউম সারফেস নয়, এটা কিন্তু জেনারেট করতে হবে। দ্যাট ইজ একটা জেনারেট হওয়ার পরে তার ভলিউম এবং সারফেস। এটা বোঝার জন্য, জেনারেল স্ট্রাকচারে বোঝার জন্য তোমাকে এই ছবিটা একটু অবজার্ভ করতে হবে, তাহলেই কোনটা অ্যাক্সিস অফ রিভলিউশন, কোনটা কার্ভ, কোনটা রিজিয়ন, এগুলো তুমি বুঝতে পারবে। প্রথমে দেখো, আমি এখানে লিখেছি লেট এবি বি অ্যান আর্ক অফ এ কার্ভ। এবি হচ্ছে একটা কার্ভের আর্ক, সিডি হচ্ছে একটা স্ট্রেট লাইন হুইচ ডাজ নট ইন্টারসেক্ট দ্য কার্ভ। এবি একটা আর্ক, সিডি একটা স্ট্রেট লাইন যে কখনোই কার্ভকে ইন্টারসেক্ট করে না। আমরা এবি আর্কের এ পয়েন্ট থেকে সিডির উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি এ আর, বি থেকে সিডির উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি বিএস। তাহলে অটোমেটিক্যালি এখানে একটা রিজিয়ন বাউন্ড হয়েছে কার্ভ এ আর এবং বিএস দ্বারা, সেটা হচ্ছে এ আর এস বি এ, যার মধ্যে বিএ পোর্শনটা কিন্তু কার্ভ বরাবর। দেখি একটা রিজিয়ন আমরা তৈরি করলাম, এ পয়েন্টের যে পারপেন্ডিকুলার, বি পয়েন্টের যে পারপেন্ডিকুলার এবং ইনার যে কার্ভ এবি, এবি এ আর বিএস এবং সিডি, তার ইন্টারসেপ্ট এখানে একটা রিজিয়ন জেনারেট করেছে এ আর এস বি এ, এ আর এস বি এ। ক্লিয়ার দেখতে পাচ্ছ? এটা একটা রিজিয়ন। এইবার দেখো, এই রিজিয়নটাকে যদি আমরা সিডির রেসপেক্টে ঘোরাই, এই রিজিয়নটাকে যদি আমরা সিডির রেসপেক্টে ঘোরাই, তাহলে আমরা পাবো অ্যাক্সিস অফ রিভলিউশন, আমরা পাবো ভলিউম। এই রিজিয়নটাকে যদি আমরা সিডির রেসপেক্টে ঘোরাই, তাহলে এই যে এরিয়া এ আর এস বি এ, এই এরিয়াটা যখনই সিডির রেসপেক্টে ঘুরবে, তার মানে ও হাইট পেয়ে যাবে। হাইট পেয়ে যাওয়া মানেই আমরা কি পেয়ে যাব? ভলিউম পেয়ে যাব। দ্যাট ইজ, ও একটা সলিড ফর্ম করবে। এবার যদি এখানকার শুধুমাত্র এরিয়াটা ঘোরে, এই পুরো এরিয়াটা ঘোরে, তাহলে আমরা কি পাবো? ভলিউম পাবো। কারণ এরিয়া তাকে আমরা ঘোরাচ্ছি, দ্যাট ইজ একটা হাইট দিয়ে দিচ্ছি, আমরা একটা ভলিউম পাবো। আর যদি শুধু আর্কটা ঘোরে, আমরা সারফেস এরিয়া পাবো। ওটা আমরা পরেই আসছি। আমরা আপাতত সলিডের অ্যাক্সিস অফ রিভলিউশনটা নিয়ে কাজ করছি। মাথায় রাখবে, সেটা ভলিউম হোক বা সারফেস এরিয়া হোক, দুটোই কিন্তু সলিডের জন্য। আমরা প্রথমে শুধু দেখাচ্ছি সলিডটা কিভাবে তৈরি হতে পারে। তা সেটা আমরা দেখালাম যে আমরা একটা কার্ভ নিলাম এবি, এ থেকে একটা ফিক্সড অ্যাক্সিস সিডি যে কার্ভকে ইন্টারসেক্ট করবে না, তার উপরে একটা পারপেন্ডিকুলার এ আর, বি থেকে বিএস নিলাম। তাহলে এ আর এস বি এ একটা রিজিয়ন আমরা এখানে পেলাম। এই রিজিয়নটা যখনই সিডির রেসপেক্টে মুভ করবে, আমরা কি পেয়ে যাব? একটা সলিড পেয়ে যাব। দ্যাট ইজ, এ একদম একবার রাউন্ড মেরে নেবে উপর দিয়ে, তাহলে আমরা একটা সলিড কিন্তু এক্ষেত্রে পেয়ে যাব। একটা সলিড কিন্তু পেয়ে যাব। এইবার এই সলিডের ভলিউম থাকবে, সারফেস এরিয়া থাকবে, সেগুলো আমাদেরকে আস্তে আস্তে চেক করতে হবে। তো সেটাই আমরা বলেছি, যার রেসপেক্টেও রোটেট করছে তাকে আমরা বলি অ্যাক্সিস অফ রিভলিউশন। যার রেসপেক্টে রোটেট করছে তাকে আমরা বলি অ্যাক্সিস অফ রিভলিউশন। আমরা কি বলেছি? এ সলিড অফ রিভলিউশন ইজ অবটেন্ড বাই revolving a region in a plane about a line in the plane is called axis of revolution. একটা সলিড অফ রিভলিউশন একটা রিজিয়নকে কোনো একটা ফিক্সড লাইনের রেসপেক্টে মুভ করিয়ে আমরা পাই। এই যে আমরা মুভ করাচ্ছি যে লাইনের রেসপেক্টে, সেই লাইনটাকেই আমরা বলি অ্যাক্সিস অফ রিভলিউশন। এখানে সিডি হচ্ছে অ্যাক্সিস অফ রিভলিউশন। ওকে, এই অ্যাক্সিস অফ রিভলিউশন বাউন্ডারি অফ দ্য রিজিয়নকে টাচ করতেও পারে, নাও করতে পারে। সেটা বিভিন্ন ছবিতে আমরা বিভিন্ন রকম পাবো। এবার কিছু স্ট্যান্ডার্ড ফিগার এখানে দেখে নাও। দেখো, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। এ যদি এবির রেসপেক্টে একবার রোটেট করে, তাহলে আমরা কি পেয়ে যাব? একটা রাইট সার্কুলার সিলিন্ডার অলওয়েজ কিন্তু পেয়ে যাব।
যার বেসটা কেমন, বেসটা হচ্ছে সার্কুলার। খেয়াল করে দেখো, এডি এবির রেসপেক্টে একবার ঘুরবে, দ্যাট ইজ এক রাউন্ড গোল করে ঘুরিয়ে নাও। বিসি এবির রেসপেক্টে একবার গোল করে ঘুরবে, তাহলে টোটালটার জন্য আমরা কি পেয়ে যাব, একটা সিলিন্ডার পেয়ে যাব, রাইট সার্কুলার সিলিন্ডার। তাহলে রাইট সার্কুলার সিলিন্ডারের গাইডিং কার্ভটা কি হলো, একটা রেক্ট্যাঙ্গেল, আর অ্যাক্সিস অফ রিভলিউশনটা কি হলো, তার ব্রেড এডি অ্যাজ ওয়েল অ্যাজ লেন্থের রেসপেক্টেও করা যায়। একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাকে এবির রেসপেক্টে মুভ করাও, তাহলে কি পেয়ে যাবে, একটা রাইট সার্কুলার কোণ পেয়ে যাবে। খেয়াল করে দেখো, যার বেসটা হবে কিন্তু অলওয়েজ সার্কুলার। কেন বেসটা সার্কুলার হচ্ছে সেটা আমি পরে তোমাদেরকে ব্যাখ্যা করছি। একটা সেমি সার্কেলকে তার ডায়ামিটারের রেসপেক্টে একবার ঘুরিয়ে দাও, তাহলে ও একটা কমপ্লিট সার্কেল কিন্তু ডিফাইন, স্ফেয়ার ডিফাইন করবে, সে একটা কমপ্লিট স্ফেয়ার কিন্তু ডিফাইন করবে। নিচে এগুলোই বলা আছে, if the region inside the right angle triangle is rotated about one of the sides AB, then right circular cone is generated. আমি যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে এবির রেসপেক্টে মুভ করিয়ে দিই, আমরা রাইট সার্কুলার কোণ পেয়ে যাব, যার হাইটটা হবে কে, এবি। এবিটা হচ্ছে এখানে অ্যাক্সিস অফ রিভলিউশন। ওকে, যদি আমরা সেমি সার্কেলকে তার ডায়ামিটারের রেসপেক্টে মুভ করিয়ে দিই, আমরা একটা স্ফেয়ার পেয়ে যাব, ডায়ামিটারটা এক্ষেত্রে হবে অ্যাক্সিস অফ রিভলিউশন। যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেলকে মুভ করিয়ে দিই, আমরা পেয়ে যাব রাইট সার্কুলার সিলিন্ডার, যার ক্ষেত্রে এবি হবে অ্যাক্সিস অফ রিভলিউশন। এবার জেনারেলি এই যে আমরা সার্কেলটা পাচ্ছি, সার্কেলটা কিভাবে পাচ্ছি, এটা হলো একটা লাখ টাকার প্রশ্ন, যে আমরা সার্কেলটা পাচ্ছি, সার্কেলটা কিভাবে পাচ্ছি, আমরা সার্কেলটা কিভাবে পাচ্ছি। তো আমরা আবার আসল জায়গাতে চলে এসেছি। আমরা যেটা দেখাতে চাইছিলাম, যেটা দেখানোর জন্য আমি একটু পজ করেছিলাম, যে এই যে তোমাদের মধ্যে একটা কনসেপ্ট আমি তৈরি করার চেষ্টা করছি, যে অ্যাক্সিস অফ রোটেশন, দ্যাট ইজ কেউ একজন কোনো একটা কার্ভ এবি, সে সিডির রেসপেক্টে রোটেট করছে, রোটেট করে সে একটা কি তৈরি করছে না, একটা এরিয়া, এই ভলিউম তৈরি করছে। এটা একটা কমন কনসেপ্ট, মাথায় সামান্য চিন্তাভাবনা করলেই বুঝতে পারবে যে কোনো ভলিউম তৈরি করার জন্য আমরা যদি এরিয়াকে হাইট দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ভলিউম আমরা পেয়ে যাব। দ্যাট ইজ এই যে এ আর এস বি এ, এটা তো একটা এরিয়া বিটুইন দ্য কার্ভ সিডি অ্যান্ড দ্য অর্ডিনেট এ আর অ্যান্ড বিএস। এটুকু নিয়ে তো এতদিনে তোমরা শিওর হয়ে গিয়েছো, তোমরা এরিয়া পড়ে এসছো, তো তোমরা এটুকু বুঝে গিয়েছো যে এবি কার্ভ, এ আর, বিএস এবং সিডি তারা ট্র্যাপড হয়ে একটা এরিয়া এ আর এস বি এ তৈরি হয়েছে। এই যে আমরা যেটাকে রিজিয়ন বলছি, সে কিন্তু যদি একটা সলিড প্লেস হয়, একটা এরিয়াও জেনারেট করবে। তাহলে ভলিউম তৈরি করা মানে লেন্থ গুণ ব্রেথ গুণ হাইট, এটা আমরা প্রত্যেকেই জানি। ভলিউম মানে লেন্থ গুণ ব্রেথ গুণ হাইট, আর লেন্থ গুণ ব্রেথ মানে এরিয়া। তার মানে এরিয়া থেকে ভলিউমে পৌঁছতে এরিয়াকে হাইট দিয়ে দিলেই আমরা ভলিউম পেয়ে যাব। তার মানে যখনই এই এবিকে আমরা সিডির রেসপেক্টে রিভলভ করছি, একবার ঘুরিয়ে নিচ্ছি, রাউন্ড খাইয়ে নিচ্ছি, আমরা কিন্তু এ আর এস বি এরিয়াকে একটা হাইট দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা করসপন্ডিং পয়েন্টের অর্ডিনেটের এগেনস্টে হাইটটা দিচ্ছি। কেন এই কথাটা বললাম, এয়ারের এ পয়েন্টটা এয়ারকে বেস করে ঘুরবে, দ্যাট ইজ এরকম একটা ডুপ্লিকেট শেপ নিচে তৈরি হবে। সাডেন এই পয়েন্টটা সে তার হাইটকে বেস করে একবার ঘুরবে, একটা ডুপ্লিকেট শেপ তৈরি হবে। বিএস এই পোর্শনটা একটা এসকে বেস করে সেম হাইট নিচের দিকে এসে একটা রিভলভ করবে। তার মানে এই যে কার্ভটা আছে, সে যখন রিভলভ করবে, এটা হলো কার্ভের ইনিশিয়াল স্ট্রাকচার। সে যখনই রিভলভ করবে, সে একটা এরকম স্ট্রাকচার তৈরি হবে। দেখো, সে কিন্তু একটা এরকম স্ট্রাকচার তৈরি হবে। আমি লেখালেখি অনেক কিছু লিখেছি, সেগুলো পরে বলছি, আগে বিষয়টাকে একটু বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি একটা আর্ক এবি নিয়েছি, একটা লাইন সিডি নিয়েছি, এ থেকে সিডির উপরে পারপেন্ডিকুলার এডি নিয়েছি, এখানে বি থেকে সিডির উপরে পারপেন্ডিকুলার বিসি নিয়েছি। দ্যাট ইজ এবি আর্ককে বা এডি সিবি এই রিজিয়নকে আমি সিডির রেসপেক্টে রিভলভ করাচ্ছি। রিভলভ করা মানে এ পয়েন্টটা এডির রেসপেক্টে একবার 360 ডিগ্রি ঘুরে যাবে,
বি পয়েন্টটা বিসির রেসপেক্টে, ওই যে কথাটা বললাম করসপন্ডিং অর্ডিনেটের রেসপেক্টে একবার 360 ডিগ্রি ঘুরে যাবে। তার মানে নিউ শেপটা, দ্যাট ইজ ভলিউমটা বা সলিডটা এটা তৈরি হবে। এই সলিডের ভলিউমও থাকবে, সারফেস এরিয়াও থাকবে। এবার আমরা প্রথমে ভলিউম ক্যালকুলেট করা শিখব, তারপরে সারফেস এরিয়া ক্যালকুলেট করা শিখব। দিস ইজ দ্য সলিড। এই সলিডে তুমি দেখতেই পাচ্ছ যে ইএফ, এই ইএফ বা এফই যাই বলো না কেন, এটা সিমিলার টু এবি। এবার তুমি ভেবে বসতে পারো, আরে তাহলে এটা তো একটা অ্যানাদার কার্ভ, তাহলে আমি যখন ইন্টিগ্রেশন করব কি করব, আমি 2 দিয়ে গুণ করব, কারণ এটা তো সিডির রেসপেক্টে সিমেট্রিক না। এরকম সেন্স কিন্তু আসবে না ভলিউমের ক্ষেত্রে। ভলিউমের ক্ষেত্রে ইএফ এর এক্সিস্টেন্স তখনই আসছে যখন তুমি এবি কার্ভকে সিডির রেসপেক্টে রিভলভ করিয়েছো। যদি তুমি এবি কার্ভকে সিডির রেসপেক্টে রিভলভ না করাতে, তাহলে কোনোদিনই নিচে ইএফ পোর্শনটা জেনারেটই করতো না। এটা তোমাকে প্রথম বুঝতে হবে। এবি কার্ভকে যদি সিডির রেসপেক্টে রিভলভই না করাতে, ইএফ পোর্শনটা কোনোদিন জেনারেটই করতো না। যে কোনো সলিড তার অ্যাক্সিস অফ রিভলিউশনের রেসপেক্টে অলওয়েজ সিমেট্রিক। তার মানে এই নয় কোনো ক্যালকুলেশন করতে গিয়ে উপরটা বের করে 2 দিয়ে গুণ হবে, সেই কনসেপ্ট কিন্তু এখানে আসবে না। তোমাদেরকে আমি প্রথমে বই থেকে যখন দেখাই, দেখতে পেয়েছি আমি এখানে বেশ কিছু ফিগার দেখিয়েছি, যেমন রাইট সার্কুলার সিলিন্ডার উইথ সার্কুলার বেস। খেয়াল করে দেখো সে কিন্তু এবির রেসপেক্টে সিমেট্রিক। তার মানে এই নয় যে ওর এবির রেসপেক্টে ক্যালকুলেশন করার সময় 2 বার হবে, দ্যাট ইজ এবির রেসপেক্টে উপরের পোর্শন ক্যালকুলেশন করে 2 দিয়ে গুণ করবো না। দেখো এই পুরো সলিডটা তৈরি হয়েছে কাকে ঘুরিয়ে, এই রেক্ট্যাঙ্গেলটাকে ঘুরিয়ে, তাহলে ক্যালকুলেশন হবে এবিসিডির উপরে। এই পুরো সার্কুলার রাইট সার্কুলার কোনটা কিভাবে তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটাকে ঘুরিয়ে, তাহলে ক্যালকুলেশন হবে ট্রায়াঙ্গেলের এ থেকে বি অবধি। এই পুরো সেমি সার্কেলটা কে ঘুরিয়ে তৈরি করেছি স্ফেয়ারটা, তাহলে ক্যালকুলেশন হবে সেমি সার্কেল অবধি। এবার তোমার মনে একটা প্রশ্ন আসা উচিত, ফেয়ারলি একটা প্রশ্ন আসা উচিত, তাহলে স্যার সেমি সার্কেলকে ঘুরিয়ে আমরা স্ফেয়ার পেলাম, আপনি বলছেন যে ক্যালকুলেশনটা হবে একবারই এই পয়েন্টের অ্যাবসিসা থেকে এই পয়েন্টের অ্যাবসিসা অবধি, অথবা যদি ওয়াই অক্ষে সিমেট্রিক হয় অর্ডিনেট টু অর্ডিনেট। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি যদি এখানে সেমি সার্কেলের বদলে সার্কেলকে ঘোরাতাম, তাহলে কি 2 দিয়ে গুণ হতো? সেমি সার্কেলের বদলে যদি সার্কেলকে ঘোরাতাম, তাহলে কি 2 দিয়ে গুণ হতো? প্রথমে ভেবে দেখো একটা জিনিস, সেমি সার্কেলের বদলে যদি তুমি সার্কেলকে ঘোরাতে, এই একটা স্ফেয়ারের জায়গায় কি তুমি 2টো স্ফেয়ার পেতে বাবা? এটা একটু ভেবে দেখো তো। একটা সার্কেল তুমি কাগজে ড্র করো, কাগজটাকে কেটে নাও, তাকে একবার ঘুরিয়ে নাও হাতে, তাকে একবার ঘুরিয়ে নাও তার ডায়ামিটারের রেসপেক্টে, দ্যাট ইজ একটা কাগজের টুকরো থেকে একটা সার্কেলকে প্রথমে কেটে নাও। কথাটা কি বলছি বোঝার চেষ্টা করবে। একটা কাগজের টুকরো থেকে একটা সার্কেলকে কেটে নাও, এবার তাকে মাঝ বরাবর কেটে নাও, দিয়ে একবার ঘোরাও, দেখো একটা স্ফেয়ার পাবে। এবার পুরো সার্কেলটাকে ঘোরাও তো, সেম কাগজ আর একটা কেটে নিয়ে, তুমি কি 2টো সার্কেল পাবে? সার্কেল একটাই পাবে। তার মানে এখানে যদি আমি সার্কেলকে ঘোরাতাম, তাহলে আবার একটা মাথার মধ্যে ভুল কনসেপ্ট আসতে পারে যে তখন 2 দিয়ে তাহলে গুণ হবে, কারণ সার্কেলটার তো উপর পোর্শন নিচের পোর্শন সিমিলার অ্যাবাউট দ্য ডায়ামিটার, তাহলে তখন 2 বার গুণ হবে, ডেফিনেটলি 2 বার গুণ হবে। এটা তোমার মাথায় আসতে পারে না, তখনও 2 বার গুণ হবে না। দেখো আমাকে সবসময় জেনারেটিং কার্ভ বলতে আমরা বুঝি মিনিমাম যাকে জেনারেট করে কার্ভটাকে তৈরি করা যায়। একটা স্ফেয়ার তৈরি করার জন্য একটা গোটা সার্কেলকেও ঘোরানো যায়, একটা সেমি সার্কেলকেও ঘোরানো যায়, দ্যাট ইজ মিনিমাম। সেমি সার্কেলকে ঘুরিয়েই আমরা একটা গোটা স্ফেয়ার বানিয়ে নিতে পারি। ইন দ্যাট সেন্স সেমি সার্কেল ইজ দ্য গাইডিং কার্ভ অফ দ্য স্ফেয়ার। সো এই সেমি সার্কেলের বদলে যদি কমপ্লিট সার্কেল থাকে, তখনও কিন্তু 2 দিয়ে গুণ হবে না। কেন কথাটা বললাম, তোমরা অনেক প্রবলেম করে এসছো লুপের উপরে। লুপ মানে উপরের দিকেও যেমন দেখতে, নিচের দিকেও তেমন দেখতে। তোমার মনে একটা প্রবাবল ভুল ধারণা আসতে পারে, আরে তো লুপ, তার মানে উপরের পোর্শনটা তো মাঝের লাইনটা বরাবর সিমেট্রিক, তাহলে 2 দিয়ে গুণ হবে না, সেক্ষেত্রেও হবে না। কারণ একটা পূর্ণ সার্কেলকে ঘোরালে তুমি এটাই পাবে, 2টো স্ফেয়ার পাবে না। এমন নয় যে উপর হাফের জন্য তুমি একটা স্ফেয়ার পাবে, নিচের হাফের জন্য একটা স্ফেয়ার পাবে, তা হবে না। পুরো সার্কেলটাই ঘুরে যেটা তৈরি করবে, তোমার আপাত দৃষ্টিতে যেটা 2টো স্ফেয়ার মনে হবে, তারা একে অপরের উপরে এমবেড হয়ে যাবে, দ্যাট ইজ একে অপরের উপরে শায়িত হয়ে একটাই স্ফেয়ার কিন্তু এখানে জেনারেট করবে। তাই তখনও কিন্তু 2 দিয়ে গুণ হবে না। তাই এই ভলিউমের প্রবলেম করতে গিয়ে কখনোই এই 2 দিয়ে গুণ করার কনসেপ্ট এটা মাথায় আনবে না।
সেটা হবে কখন, যদি পাশাপাশি সেম স্ফিয়ার দুটো থাকে, এই সেম সেমি সার্কেল দুটো থাকে, এখানে একটা আছে এর পাশে একটা আছে, দ্যাট ইজ দুটো সেমি সার্কেলকে একই রিভলিউশনের এগেনস্টে তুমি ঘোরাচ্ছ, তখন দুটো সেপারেট স্ফিয়ার হবে, তখন তুমি একটার উপরে করে 2 দিয়ে গুণ করতে পারো যদি দুটো সেমি সার্কেলের মাঝে কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি থাকে। হয়তো কি বললাম অনেকেই বুঝতে পারলে না, আমি বলতে চাইছি এই একটা সেমি সার্কেল, মাঝে একটা ওয়াই অ্যাক্সিস দাঁড় করিয়ে দাও, এখানে পাশে একটা আলাদা সেমি সার্কেল দাও, দুজনকে কমন ডায়ামিটার, দ্যাট ইজ ডায়ামিটার কিন্তু সেক্ষেত্রে একটাই হবে, এই টানা লাইনটাই ডায়ামিটার চলবে যেটা চলছে, তার রেসপেক্টে ঘুরিয়ে দাও। ইন দ্যাট সেন্স এখানে দুটো স্ফেয়ার ডাবল ক্যালকুলেশন, যেহেতু মাঝখানে একটা ওয়াই অ্যাক্সিস আমি বলেছি সিমেট্রির জন্য দাঁড় করানো আছে, তাহলে একটার উপরে ক্যালকুলেশন করে 2 দিয়ে গুণ করা যায়। এত জটিল সিচুয়েশন কোনোদিন আসবে না বা আসার কোনো প্রশ্নই নেই, তুমি সেখানে দুটো স্ফেয়ারের জন্য আলাদা ক্যালকুলেশনও করতে পারো। যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যখন ইন্টিগ্রেশনগুলো করব, আমরা কি সেন্সে ইন্টিগ্রেশন করব সেটা আমাদেরকে প্রথম বুঝতে হবে, তার জন্যই এতগুলো কথা কিন্তু খরচ করলাম। এবার স্বাভাবিক এখনও একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে ঘোরাচ্ছি মানে কেমন ঘোরাচ্ছি, কী ধরনের ঘোরানো ভাই, যে একটা কারকে একটা লাইনের রেসপেক্টে ঘুরিয়ে স্ফেয়ার বানিয়ে নেবো, রিজিয়নকে ঘুরিয়ে বা এরিয়াকে ঘুরিয়ে। আমি প্রথমেই বলেছি এরিয়া থেকে ভলিউমে পৌঁছতে গেলে আমাদেরকে কি দিতে হবে, হাইট দিতে হবে। আমি দুটো ছবি এখানে দেখাচ্ছি, আশা করি কারোর আর কোনো ডাউট থাকবে না। দেখো এই দেখো কার্ভটা ঘুরছে ঘুরে একটা ভলিউম বানিয়ে দিল। এবার উপরের পোর্শন দিয়ে যেটা দিচ্ছে এটা হলো সারফেস, আর টোটালটা অ্যাজ এ হোল হলো ভলিউম। আবারও দেখে নাও, এই দেখো কার্ভটা ঘুরছে ওই মিডিলে যার রেসপেক্টে ঘুরছে সে হচ্ছে অ্যাক্সিস অফ রিভলিউশন, ঘুরে বানিয়ে দিল ভলিউম। এবার আউটার পোর্শনটা হচ্ছে সারফেস, টোটালটা হচ্ছে ভলিউম। তাহলে সারফেসকে জেনারেট করছে কে, আর্কটা, আর ভলিউমকে জেনারেট করছে কে, এরিয়াটা। কারণ সারফেস মানে সারফেস এরিয়া পেতে গেলে লেন্থের সাথে ব্রেড গুণ করে দিলেই হয়ে যাবে, আর ভলিউম পেতে গেলে এরিয়ার সাথে হাইটকে গুণ করতে হবে। তাহলে খেয়াল করে আবারও দেখো কার্ভটা এবার হাইট নিচ্ছে, এ দেখো হাইট নিল, হাইটটা কমপ্লিট করলো মানে এ টোটাল একটা সলিড হয়ে গেল। এবার সারফেসটা আসছে, দ্যাট ইজ ওর যে পেরিমিটারটা ছিল, পেরিমিটারটাকে আমি কি দিলাম, হাইট দিলাম। তাহলে পেরিমিটারের ক্ষেত্রে সেটাকে বেদ কনসিডার করো, তাহলে লেন্থ গুণ বেদ সারফেস এরিয়া হয়ে গেল। যদিও আমি এখন সারফেস এরিয়া পড়াচ্ছি না, তাই সারফেস এরিয়া নিয়ে আমি খুব একটা ভাবতে বলছি না। আমি যখন সারফেস এরিয়া করাবো, কিভাবে সারফেস এরিয়া তৈরি হচ্ছে আবারও দেখাবো, এই ছবি আবারও তখন দেখাবো। এখন জাস্ট ভলিউমটা বুঝে নাও, যে একটা কার্ভ সে তার একটা অ্যাক্সিস অফ রোটেশন বরাবর ঘুরে হাইট পেয়ে গেল, দ্যাট ইজ ভলিউম তৈরি হয়ে গেল। এটাও দেখে নাও, দেখো কিভাবে ভলিউমটা তৈরি হচ্ছে, ও ঘুরে ভলিউমটা তৈরি হচ্ছে। এবং যেহেতু ও ঘুরে ভলিউমটা তৈরি করছে, তাই আমাদের আপাতদৃষ্টিতে দেখে মনে হবে যে হ্যাঁ দুটো তো একই, দুটো কার্ভ তাহলে সিমেট্রিক হচ্ছে না। সিমেট্রিসিটির কনসেপ্টটা কিন্তু এক্ষেত্রে পুরোপুরি আলাদা। এই যে এরকম ছবি তৈরি হবে, তাই মনে হতে পারে যে এবি আর এফই সিডির রেসপেক্টে সিমেট্রিক, আমরা 2 দিয়ে গুণ করব। সেই কনসেপ্টটা কিন্তু এখানে আসবে না, বা সেই কনসেপ্টটা এক্ষেত্রে কিন্তু খাটবে না। ওকে, তো আমি এটাকে পরে ফর্মুলাটা মনে রাখার জন্য একটা শর্ট টেকনিক দেখাবো। আপাতত আমরা একটু প্রুফটার দিকে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ভলিউম অফ এ সলিড অফ রিভলিউশন বলেছে টু প্রুভ দ্যাট দ্য ভলিউম অবটেন্ড বাই রিভলভিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস the arc of the curve y equals to fx intercepted between the points whose abscissa are a and b is integration a to b pi y square dx, it being assumed that the arc does not cut the x-axis. এটা তো আমি শুরুতেই বলেছি, অ্যাক্সিস অফ রিভলিউশন কখনোই গিভেন কার্ভ বা আর্ককে কাট করবে না। তাহলে এখানে আমরা এবিকে ও এক্স এর রেসপেক্টে মুভ করাচ্ছি, তাহলে অটোমেটিক্যালি কি হবে না, ও এক্স কখনো এবিকে কাট করবে না। দ্যাট ইজ এই আর্ক যে আর্কটাকে আমরা মুভ করাচ্ছি তাকে কাট করবে না। হ্যাঁ, এবি যদি এক্সটেন্ড হতে ও দিয়ে যায় তাতে আমাদের কোনো প্রবলেম নেই, এবি এক্সটেন্ড হতে ও দিয়ে যেতেই পারে, তাতে কোনো প্রবলেম নেই। বাট পুরো কার্ভটাকে আমি মুভ নাও করাতে পারি, জাস্ট এবি পোর্শনটাকে মুভ করাচ্ছি, এই এবি কখনো এক্স অ্যাক্সিসকে কাট করবে না, এটা মাথায় ঢোকাতে হবে আমাদের। এই এবি হয়তো একটা বিরাট কার্ভ, এই পুরো এবি একটা বিরাট কার্ভ যে ও দিয়ে গিয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। বাট যে পোর্শনটাকে আমি মুভ করাচ্ছি এবি, এ যেন এক্স অ্যাক্সিসকে কাট না করে। তাহলে বলছে
যদি x ইকুয়ালস টু এ অ্যাবসিসা, দ্যাট ইজ এম লাইনটাই হচ্ছে x ইকুয়ালস টু এ অ্যাবসিসাকে ডিনোট করে, দ্যাট ইজ এ পয়েন্টের কোঅর্ডিনেট এফ এ, বিএন x ইকুয়ালস টু বি লাইনটাকে ডিফাইন করে, দ্যাট ইজ বি এর কোঅর্ডিনেট বিএফবি। এদের মধ্যে কার্ভের যে পোর্শনটা পড়ছে দ্যাট ইজ এবি, একে যদি আমরা এম এবং বিএন এর মধ্যে টোটাল যে রিজিয়নটা পাচ্ছি, এবি এম বিএন এর মধ্যে টোটাল যে রিজিয়নটা পাচ্ছি এ এম এন বি এ, এই রিজিয়নটাকে যদি আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ করাই, দ্যাট ইজ ঘুরাই একবার 360 ডিগ্রি, তাহলে যে সলিডটা তৈরি হবে সেই সলিডের দুটোই থাকবে, ভলিউমও থাকবে সারফেস এরিয়াও থাকবে। আপাতত আমরা ভলিউমটাকে নিয়ে পড়ছি। ভলিউমটা হবে ইন্টিগ্রেশন এ টু বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশন এ টু বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে প্রথমে গদ লেখাটা একটু দেখে নেওয়া যাক। আমি ধরে নিচ্ছি এ আর বি হচ্ছে দুটো পয়েন্ট ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভের উপরে, যার অ্যাবসিসা হচ্ছে এ এবং বি। পি হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল পয়েন্ট যার কোঅর্ডিনেট অবশ্যই আমরা ধরে নেব এক্স ওয়াই। কিউ হচ্ছে একটা পয়েন্ট ভেরি ক্লোজ টু পি যার কোঅর্ডিনেট নেব এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে অটোমেটিক্যালি আমরা থিওরি অনুযায়ী যা যা জানি একটু বলে নিই মুখে মুখে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওসি হচ্ছে এক্স, পিসি হচ্ছে এখানে ওয়াই, ওডি হচ্ছে এখানে এক্স প্লাস ডেল্টা এক্স, কিউডি হচ্ছে এখানে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটুকু আমরা পাচ্ছি। তাহলে আমি এখানে ওয়ার্ক যেটা করেছি সেখানে একটু তোমাদের ভালোর জন্যই করেছি, এটা দেখতেই পাচ্ছ, এটা আমি এখানে একটু ভেঙে ভেঙে লিখে দিয়েছি। পিএম হচ্ছে দেখো ওয়াই, তার মানেই হচ্ছে আর এন ওয়াই, পি থেকে কিউএন এর উপরে আমি একটা পারপেন্ডিকুলার আর ড্র করেছি। কিউআর হচ্ছে অবশ্যই ডেল্টা ওয়াই, কোনো সন্দেহ নেই। এমএন হচ্ছে ডেল্টা এক্স, তার মানেই পিআর হচ্ছে ডেল্টা এক্স। এই পোর্শনটুকু প্রথমে তোমরা একটু বুঝে নাও। এবার যখন ও একবার ঘুরছে ও কিন্তু একটা এরকম স্ট্রাকচার তৈরি করবে, যেটা তোমাদের বইয়ে দেওয়া নেই, যে কারণে আমি এটা বানিয়ে দিয়েছি, যে ও একটা এরকম স্ট্রাকচার তৈরি করবে। দেখো এ পয়েন্টটা এডির রেসপেক্টে একটা সার্কেল তৈরি করছে যার ব্যাসটা ডায়ামিটারটা হবে এডি। এবি যখনই ডিসির রেসপেক্টে একবার মুভ করবে, এ পয়েন্টের যে হাইট সেটাকে এডি, দ্যাট ইজ অর্ডিনেট, তাকে রেডিয়াস বানিয়ে ও কিন্তু এই এ পয়েন্টে একটা সার্কেল তৈরি করবে, দেখতেই পাচ্ছ। পি পয়েন্টের অর্ডিনেট হচ্ছে পিএম, তাহলে পি পয়েন্টটা যখনই সিডির রেসপেক্টে মুভ করবে ও কিন্তু একটা সার্কেল তৈরি করবে যার রেডিয়াস হবে পিএম, দ্যাট ইজ ওয়াই। কিউ পয়েন্টটা যখনই একবার মুভ করবে সিডির এগেনস্টে বা রোটেট করবে বলতে পারো, কিউ পয়েন্টে কিন্তু একটা সার্কেল তৈরি হবে যার রেডিয়াস হবে কিউএন। বি পয়েন্টটা যখনই সিডির রেসপেক্টে মুভ করবে কার্ভের সাথে, তখন একটা সার্কেল তৈরি হবে যার রেডিয়াস হবে বিসি। এটা হলো একটা পিওর কনসেপ্ট যেটা তোমাকে প্রথম মাথায় নিতে হবে, এবং মাথায় রাখতে হবে ইএম এখানে এবির অবশ্যই ইকুয়ালি দেখতে ইন সিমেট্রিক সেন্স, বাট অ্যাকচুয়ালি ইএফ এর ততক্ষণ অবধি কোনো অস্তিত্ব নেই যতক্ষণ অবধি তুমি এবিকে রোটেট না করাচ্ছ। এবিকে রোটেট করালে ইএফ এর ডেফিনেটলি অস্তিত্ব আছে। ইন দ্যাট সেন্স আমরা যা কিছু ভাববো এবি বরাবর ভাববো, কোনো সিমেট্রি এখানে ভাববো না। বাস্তবে এমনও হতে পারে শেপটাই এবি ইএফ এর মতো দেখতে, দ্যাট ইজ কার্ভটা সত্যি করেই উপরে এবং নিচে একই রকম দেখতে। মাথায় রাখতে হবে সেক্ষেত্রেও যদি রোটেট করাই আমরা ডাবল ভলিউম কোনো দিন পাবো না, ভলিউম একটাই পাবো। আমরা গাইডিং কার্ভ বলতে সবচেয়ে মিনিমাম যাকে ঘুরিয়ে পাওয়া যায় তাকে বুঝি, দ্যাট ইজ এখানে এবিকে সিডির রেসপেক্টে ঘোরালেই এই সলিডটা পাওয়া যাবে। এবার যদি অ্যাডিশনাল বেনিফিট থাকে যে এবি ইএফ এটা প্রথম থেকেই ছিল কার্ভটা এরকম দেখতে, তাকে আমি একবার ঘোরালাম, তাতেও আমরা ভলিউম ডবল পাবো না, ক্যালকুলেশন এবির গ্রাউন্ডেই কিন্তু হবে। এটা আমি তোমাদের অলরেডি সেমি সার্কেলটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে চলো আমরা ক্রাইটেরিয়াতে চলে যাই। আমরা প্রথমে ধরে নিচ্ছি লেট ভি বি দ্য ভলিউম অফ দ্য সলিড অবটেন্ড বাই রিভলভিং দ্য রিজিয়ন এএমসিপি অ্যাবাউট এক্স অ্যাক্সিস। অবশ্যই যেহেতু এখানে এমসিটা এক্স, তাহলে ভি হচ্ছে ফাংশন অফ এক্স। স্টেপ বাই স্টেপ বুঝবে, প্রুফটা একদম এরিয়ার মতো, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা বলছি এই এবি কার্ভের এএমসিপি তাকে সিএম এর রেসপেক্টে রিভলভ করিয়ে বা এক্স এর রেসপেক্টে রিভলভ করিয়ে যে ভলিউমটা আমরা পাবো সেটাকে আমরা কনসিডার করছি ভি। যেহেতু সিএমটা এক্স, তাহলে সিএম বলছি ওসিটা এক্স, তাহলে অটোমেটিক্যালি এই ভলিউমটা এক্স এর একটা ফাংশন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাথায় রাখবে যখন তুমি এএমসিটিকে ওয়ে
এক্স এর রেসপেক্টে রিভলভ করাচ্ছ, তার মধ্যে পিএ বা এপি যাই বলো না কেন, এই পোর্শনটা কিন্তু কার বরাবর হাঁটবে। মনে মনে তো তুমি ওটাকে ঘোরাচ্ছ, তাহলে ওটা কিন্তু কোনো রেক্ট্যাঙ্গেল তৈরি হবে না। আমি এখানে যখন বারটা বসিয়ে দিচ্ছি দেখে রেক্ট্যাঙ্গেল লাগছে, এএমসিপি রেক্ট্যাঙ্গেল লাগছে, বাট এটা কিন্তু বাস্তবে রেক্ট্যাঙ্গেল নয়। এর পিএ পোর্শনটা কিন্তু কার্ভেল ওয়াল বরাবর আছে, দ্যাট ইজ তিনটে পোর্শন স্বাভাবিক হলেও একটা পোর্শন কিন্তু একটা আর্ক আছে, ওকে। এবং এম এর হাইট এবং পিসির হাইট বাস্তবে কিন্তু সমান নয়, কারণ পিএটা একটা আর্ক আছে, এটা প্রথমে খেয়াল করতে হবে। আবারও বলে দিচ্ছি, আমি ভি ধরে নিচ্ছি একটা সলিড, এএমসিপিকে ঘোরাবো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। খেয়াল করবে পিএ পোর্শনটা এটা কিন্তু কি নেই, রেক্ট্যাঙ্গেল নেই, এটা রেক্ট্যাঙ্গেল কিন্তু নেই, কারণ পিএটা আর্ক বরাবর যাচ্ছে। কারণ তোমাদের এটা বললাম এই কারণেই, তোমাদের মনে একটা বেসিক ভুল ধারণা আসতে পারে যে এএমসিপিকে ঘোরাচ্ছি তার মানে একটা রেক্ট্যাঙ্গেলকে ঘোরাচ্ছি, দ্যাট ইজ এই বারটার দিকে তাকালে অনেকের মনে এটা আসতে পারে, বাট আমার এখানে কোনো উপায় নেই, আমাকে বাদই দিতে হচ্ছে। অনেকের মনে এই ধারণাটা আসতে পারে, আচ্ছা এএমসিপিকে ঘোরাচ্ছি মানে রেক্ট্যাঙ্গেলকে ঘোরাচ্ছি, তার মানে তো একটা রাইট সার্কুলার কোণ দেবে। আমি আগে নিজেই বলেছিলাম যে একটা রাইট সার্কুলার কোণ তৈরি করে, এই রাইট সার্কুলার সিলিন্ডার তৈরি করবে, তাহলে একটা রাইট সার্কুলার সিলিন্ডার দেবে, কিন্তু বাস্তবে তা নয়। কারণ এখানের এই যে সিডি পোর্শন, এখানে যেটা আছে পিএ, এটা কিন্তু স্ট্রেট লাইন নয়, এটা কার্ভ লাইন, অ্যালং কার্ভ আছে এটা, তার জন্য এই কনসেপ্টটা নেবে না। এটা একটা সিম্পল ভলিউম, একে ঘুরিয়ে যা পাওয়া যাবে, সেটা রাইট সার্কুলার সিলিন্ডার তো নয়, যেটাই পাওয়া যাবে, যেটাই যা খুশি, দ্যাট ইজ দ্য ভলিউম ভি, আমি এটা কনসিডার করলাম। এবার আমরা আগেই বলেছি কিউ আমরা একটা পয়েন্ট নিচ্ছি ভেরি ক্লোজ টু পি, ওকে। তাহলে অটোমেটিক্যালি কিউ যখনই মুভ করবে, অটোমেটিক্যালি এই ভলিউমটাও কিন্তু মুভ করবে, পি থেকে কিউ, পি যত মুভ করবে পি থেকে কিউ অবধি ভলিউমটা তত মুভ করবে। আমরা ধরে নিচ্ছি এএম ডিকিউ ও এক্সের রেসপেক্টে মুভ করে যে ভলিউমটা তৈরি করছে সেটা হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি। তাহলে অটোমেটিক্যালি পিসিকিউডি এটা এক্সের রেসপেক্টে মুভ করে যে ভলিউমটা তৈরি করলো, দ্যাট ইজ ডেল্টা ভি। একদম এরিয়াটা যেভাবে প্রুভ করেছিলাম সেভাবেই প্রুভ আছে। আমরা কি বলেছি, লেট কিউ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বি এ পয়েন্ট অন দ্য কার্ভ ইন দ্য নেবারহুড অফ পি such that as a point moves on the curve from P to Q, the ordinate constantly increases as shown in the figure. কোঅর্ডিনেটটা কনস্ট্যান্টলি মুভ করবে। এবার আমরা বলছি আমরা এএম ডিকিউ একে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মুভ করাবো। এখানেও মাথায় রাখতে হবে, আমার এই বারের দিকে তাকিয়ে কনফিউজড হবে না যে কিউএ পোর্শন সেটা কিন্তু এখানেও কার্ভ লাইন বরাবর আছে, তাহলে কিউএ পোর্শন এখানেও কিন্তু কার্ভ লাইন বরাবর আছে, তার মানে এটাও কিন্তু মুভ করে কোনো রাইট সার্কুলার সিলিন্ডার তৈরি করবে না, একটা সিম্পল কোনো একটা ভলিউম তৈরি করবে। সেটা কি, সেটা আমার এক্স্যাক্টলি জানা নেই, কারণ কিউএটা যে কোনো আরবিটারি কার্ভের একটা পোর্শন আমরা নিয়েছি, তাই ওটা কি দেবে সেটা কিন্তু আমাদের এখনই জানা নেই। তো আমরা ধরে নিচ্ছি এএম ডিকিউ এটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মুভ করে যে ভলিউমটা তৈরি করলো, দ্যাট ইজ ভি প্লাস ডেল্টা ভি। তাহলে অলরেডি আমরা বলেছি যে এএমসিপি মুভ করে তৈরি করবে ভি ভলিউম, আর আমরা এখন বললাম এএম ডিকিউ যেখানে অবশ্যই কিউ এটা কার্ভ লাইন বরাবর আছে, সে মুভ করে তৈরি করবে ভি প্লাস ডেল্টা ভি ভলিউম। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার বলতে পারি পিসিডিকিউ যেখানে কিউপি পোর্শনটা কার্ভ লাইন বরাবর আছে, সে যে ভলিউমটা তৈরি করলো সেটা কত হবে, ডেল্টা ভি। মাথায় রাখতে হবে এক্ষেত্রেও কিন্তু এটা কোনো রাইট সার্কুলার সিলিন্ডার দেবে না, কারণ পিকিউ পোর্শনটা কার্ভ লাইন বরাবর আছে, তাহলে সেটাই আমরা এখানে বলেছি। Then the volume of the solid generated by the revolution of the region AMDQ about x-axis is V plus delta V, so that the volume of the solid generated by revolution of the region PCDQ is delta V. মাথায় রাখবে PQ পোর্শন বা QP যাই বলো সেটা কিন্তু কি বরাবর আছে, সেটা কিন্তু কার্ভ লাইন বরাবর আছে। এবার আমরা P থেকে DQ এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি PE, আর Q থেকে পিসির এক্সটেন্ডেড পোর্শনের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি কিউএফ। খেয়াল করে দেখবে এখানে কিন্তু সিডিইপি এটা একটা রেক্ট্যাঙ্গেল, দ্যাট ইজ এ যদি এক্স অক্ষের সাপেক্ষে মুভ করে যে ভলিউমটা দেবে সেটা কিন্তু একটা রাইট সার্কুলার সিলিন্ডার হবে, এবং একই সাথে সিডিকিউএফ এও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, দ্যাট ইজ এও যদি এক্স অক্ষের সাপেক্ষে মুভ করে, রোটেট করে, মুভ মানে এখানে রোটেটের কথা বলছি, সেও কিন্তু একটা রাইট সার্কুলার সিলিন্ডারই দেবে। তাহলে সেটাই এখানে বলা আছে, দাস দ্য ভলিউম অফ দ্য সলিড জেনারেটেড বাই দি রিভলিউশন অফ দ্য রিজিয়ন পিসিডিকিউ
lies between the volume of two right circular cylinder generated by the rectangle PCDE and FCDQ. কথাটা ভালো করে বুঝে নাও, এরপরে প্রমাণটুকু বুঝতে বিন্দুমাত্র কোনো প্রবলেম আসবে না। আমার এখানে ডেল্টা ভি কাকে বলছে? ডেল্টা ভি বলছে পিসিডিকিউ এক্স অক্ষের সাপেক্ষে মুভ করে যে ভলিউমটাকে জেনারেট করছে সেটা হচ্ছে কি না ডেল্টা ভি। খেয়াল করে দেখবে পিসিডিকিউ এটা কিন্তু একটা রিজিয়ন, দ্যাট ইজ এরিয়া, যেটা পিসি পিকিউ কার্ভ এবং ডিকিউ এর মধ্যে বাউন্ডেড উইথ এক্স অ্যাক্সিস। আবারও বলছি, এই কথাটা ভালো করে যদি বুঝে নাও, আগামীতে এই প্রুফটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি এখানে একটা এরিয়াকে প্রথমে তোমাকে বোঝাতে চাইছি, যদিও দেখতে এটা আমার রেক্ট্যাঙ্গেল লাগছে, বাট এখানে পিকিউ পোর্শনটা কিন্তু কার্ভ। আমি তোমাকে পিসিডিকিউ এরিয়াটা সম্বন্ধে বোঝাতে চাইছি। খেয়াল করে দেখো, যার মধ্যে পিসি হচ্ছে একটা অর্ডিনেট, কিউডি হচ্ছে একটা অর্ডিনেট, পিকিউ হচ্ছে একটা কার্ভ, ওএক্স হচ্ছে এক্স অ্যাক্সিস। দ্যাট ইজ এই পিসিডিকিউ এর মধ্যে যে রিজিয়ন আছে সে কাদের দ্বারা বাউন্ডেড? কার্ভ পিকিউ, অর্ডিনেট পিসি, অর্ডিনেট ডিকিউ, লাইন এক্স অ্যাক্সিসের মধ্যে বাউন্ডেড। তাহলে এ যখন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করবে, এ একটা ভলিউম জেনারেট করবে। আমি আগেই বলেছি এই ভলিউমটা হচ্ছে ডেল্টা ভি, যেখানে মাথায় রাখতে হবে কিউপিটা কিন্তু কার্ভ লাইন। এবার আমি পি থেকে কিউডির উপরে পারপেন্ডিকুলার ড্র করেছি পিই, তাহলে অটোমেটিক্যালি পিসিডিই এটা একটা রেক্ট্যাঙ্গেল, এবং এই রেক্ট্যাঙ্গেলটা যখন এক্স অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করবে এ একটা রাইট সার্কুলার সিলিন্ডার দেবে, যেটা আমি অলরেডি দেখিয়ে এসেছি। একই রকমভাবে সিডি কিউএফ এও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, এ যখন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মুভ করবে এও কিন্তু একটা সিলিন্ডার দেবে। বাস্তব সত্য কি বলে? পিসিডিকিউকে রোটেট করিয়ে আমি যে ভলিউম ডেলভি পেয়েছি সে অবশ্যই পিসিডিকে রোটেট করে, রেক্ট্যাঙ্গেলকে রোটেট করে যে রাইট সার্কুলার সিলিন্ডার পাবো তার ভলিউমের চেয়ে বড় হবে, আর সিডি কিউএফকে রোটেট করে যে রাইট সার্কুলার সিলিন্ডার পাবো তার চেয়ে ছোট হবে, হতে বাধ্য। কারণ পিকিউ যে পোর্শনটা আছে, পিকিউ পোর্শনটা কিন্তু কার্ভ লাইন, আর পিসিডিই এই এরিয়াটা অবশ্যই পিসিডিকিউ এর এরিয়ার চেয়ে কম। একই রকমভাবে পিসিডিকিউ এই এরিয়াটা সিডিকিউএফ এই এরিয়ার চেয়ে কম। আমি জানি না ভুলিয়ে বললাম কিছু, আমি বলতে চাইছি পিসিডিকিউ এই যে এরিয়া কার্ভ বরাবর, এটা পিসিডি এর চেয়ে বড় এবং সিডিকিউএফ এর চেয়ে ছোট। তাহলে অটোমেটিক্যালি পিসিডিকিউকে ঘুরিয়েই তো আমরা ডেল্টা ভি পেয়েছি, তাহলে ডেল্টা ভি ভলিউমটা অবশ্যই পিসিডিকে রোটেট করে যে রাইট সার্কুলার সিলিন্ডার পাবো তার চেয়ে বড় হবে, আর সিডিকিউএফকে ঘুরিয়ে যে রাইট সার্কুলার সিলিন্ডার পাবো তার চেয়ে ছোট হবে। সেটাই দেখো এখানে বলা আছে যে thus the volume of the solid generated by the revolution of the region PCDQ lies between the volumes of the two right circular cylinder generated by the rectangle PCD and FCDQ। সেটাই এখানে ডিটেলসে বলা আছে। এবার আমরা একটু আমার ওয়ার্কিং মেথডে চলে যাই, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখো প্রথমে আমরা পিসিডিই, দেখো দুটো দুটো করে অবলিক নাম দেওয়া আছে, তো আমি যেটা যেটা বলবো সেটা সেটা ধরবে। খেয়াল করে দেখো পিসিডিই এটাকে যখন তুমি নিচ্ছ, এই রেক্ট্যাঙ্গেলটাকে যখন সিডির রেসপেক্টে ঘোরাচ্ছ, যে রাইট সার্কুলার সিলিন্ডারটা পেয়েছো, দেখতেই পাচ্ছ দিস ইজ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, তার এরিয়া কত হবে, তার ভলিউম কত হবে। প্রথমে খেয়াল করে দেখো এটুকু কত ওয়াই, এটুকু কত ওয়াই। তাহলে এই যে সার্কেলটা এখানে পেলে, এই যে সার্কেলটা এখানে পেলে, পিসিকে বেস রেডিয়াস বানিয়ে যে সার্কেলটা পেলে তার এরিয়া কত? পাই ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো এই ডিকে রেডিয়াস বানিয়ে যে সার্কেলটা পেলে তার এরিয়া কত? পাই ওয়াই স্কোয়ার। দ্যাট ইজ এই রাইট সার্কুলার সিলিন্ডারের মধ্যে যত সার্কেল আছে তাদের সবার এরিয়া কত? পাই ওয়াই স্কোয়ার। কারণ অর্ডিনেটটা এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের জন্য সমান, প্রত্যেকের জন্য সমান। তাহলে এরিয়াকে কি দিতে হবে? হাইট দিতে হবে, তবেই পাবো ভলিউম। খেয়াল করে দেখবে সিডিটা কত? ডেল্টা এক্স। তাহলে এই রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম কত হলো? পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স। তাই তো ছিল এতদিন।
পাই আর স্কোয়ার এইচ, আরটা এখানে হচ্ছে ওয়াই, তাহলে পাই ওয়াই স্কোয়ার, আর এইচটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এই যে ভলিউমটা আমরা পেলাম সিডি ইপিকে ঘুরিয়ে, সিডি ইপিকে ঘুরিয়ে, তাই তো ছিল নাকি, ছবিটা একবার মিলিয়ে নিই, সিডি ইপিকে ঘুরিয়ে, হ্যাঁ সিডি ইপি রেক্ট্যাঙ্গেলকে ঘুরিয়ে আমরা যে রাইট সার্কুলার সিলিন্ডারটা পেলাম তার ভলিউম কত হলো পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স, এবং ডেল্টা ভি এই পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্সের চেয়ে কিন্তু বড়। তাহলে সেটাই আমরা লিখেছি, ভলিউম অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার জেনারেটেড বাই পিসিডি রেক্ট্যাঙ্গেল অবভিয়াসলি দ্যাট ইকুয়ালস টু পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স। কেন হলো সেটাই দেখিয়ে দিলাম, যে পিসিডি যখন আমরা নিচ্ছি তখন পিসি আর ডি তারা সবাই হচ্ছে ওয়াই, দ্যাট ইজ এই রাইট সার্কুলার সিলিন্ডারের সার্কুলার বেসের রেডিয়াসটা হচ্ছে ওয়াই আর ব্রেডটা হচ্ছে ডেল্টা এক্স, তাহলে পাই আর স্কোয়ার এইচ পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স। এবারে আমরা চলে যাই সিডি এফ কিউকে রোটেট করাবো, সিডি এফ কিউকে খেয়াল করে দেখো, সিএফ ইকুয়ালস টু ডিকিউ ইকুয়ালস টু কত ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, সিএফ ইকুয়ালস টু ডিকিউ ইকুয়ালস টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এই পোর্শনটা পুরোটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তার জন্য আমি একই ছবিতে দুটো নামই দিয়ে রেখেছি। এবারে আমরা নেব সিডি কিউএফ, যেখানে সার্কুলার বেসের রেডিয়াসটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, দ্যাট ইজ সিএফ এবং ডিকিউ দুটোই হচ্ছে, যাই বলি না কেন সার্কুলার বেসের রেডিয়াস তো সবার সমান, এটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, আর ব্রেথ কিন্তু এখনও সেই একই ডেল্টা এক্স। তাহলে সিডি কিউএফ যে রাইট সার্কুলার সিলিন্ডারকে জেনারেট করলো তার ভলিউম কত হবে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তার স্কোয়ার ইন্টু ডেল্টা এক্স। দেখো সেটা এবার লিখে দিয়েছি, যেহেতু সিএফ ইকুয়ালস টু ডিকিউ ইকুয়ালস টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তাহলে ভলিউম অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার জেনারেটেড বাই রেক্ট্যাঙ্গেল সিডি কিউএফ কত হবে পাই ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তার স্কোয়ার ডেল্টা এক্স। ডেল্টা ভি কার চেয়ে বড়, পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্সের চেয়ে বড়, আর পাই ইন্টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তার স্কোয়ার ইন্টু ডেল্টা এক্স তার চেয়ে ছোট। তাহলে দেখতেই পাচ্ছ সিডি কিউএফ হচ্ছে এই সিলিন্ডার, এই রেক্ট্যাঙ্গেলটা যাকে আমরা ওএক্স এর রেসপেক্টে মুভ করিয়ে একটা রাইট সার্কুলার সিলিন্ডার পাবো, অবশ্যই তার ভলিউম সিডি কিউপিকে রোটেট করিয়ে যে ভলিউমটা পাবো তার চেয়ে বেশি, দ্যাট ইজ ডেল্টা ভি এর চেয়ে বেশি। এবং এখানে সিডিটা হচ্ছে ডেল্টা এক্স আগের মতোই, আর ডিকিউটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। খেয়াল করে দেখবে আগের ক্ষেত্রেও ব্রেথ যা ছিল, দ্যাট ইজ সিডি ইপিকে ঘোরালে যে ব্রেথ তুমি পাবে সেটাও ডেল্টা এক্স, সিডি কিউএফকে রোটেট করে যে ব্রেথ তুমি পাবে সেটাও ডেল্টা এক্স। এই জন্যই আমি এখানে যখন বুঝিয়েছি আমি দুটোকে একটাই ছবিতে ঢুকিয়ে দিয়েছি, জাস্ট নামটাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ ওদের ব্রেথের কোনো চেঞ্জ নেই, শুধু সার্কুলার বেসের রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে। সিডি ইপির ক্ষেত্রে সেটা ছিল ওয়াই, সিডি কিউএফ এর ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, আর কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র সার্কুলার বেসের রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে, এর ক্ষেত্রে হচ্ছে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা ভি হচ্ছে সিডি ইপিকে রোটেট করে যে পাচ্ছি তার চেয়ে বড়, আর সিডি কিউএফকে রোটেট করে যা পাচ্ছি তার চেয়ে ছোট। তাহলে আমরা এখানে পরিষ্কার লিখে ফেলতে পারি, এটা আমি নিজেই করে দিচ্ছি, হচ্ছে তোমাদের এই ক্যালকুলেশনটা সহজ লাগবে। তাহলে পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স এটা অবশ্যই ডেল্টা ভির চেয়ে ছোট, এবং পাই ইন্টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তার স্কোয়ার ডেল্টা ভির চেয়ে ওর চেয়ে বড়, এর চেয়ে ছোট। পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স ডেল্টা ভির চেয়ে ছোট, আর ডেল্টা ভি পাই ইন্টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তার স্কোয়ার ডেল্টা এক্সের চেয়ে ছোট, দ্যাট ইজ পাই ওয়াই স্কোয়ার লেস দ্যান ডেল্টা ভি বাই ডেল্টা এক্স লেস দ্যান পাই ইন্টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তার স্কোয়ার। খেয়াল করে দেখো যখন কিউ পিতে টেন্ড করবে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্ডস টু জিরো হবে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের হিসেব বলে ডেল ভি ডেল এক্স কনভার্ট হবে ডিভি ডিএক্সে, তাহলে আমরা কী পেয়ে যাব পাই ওয়াই স্কোয়ার লেস দ্যান লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল ভি ডেল এক্স লেস দ্যান লিমিট ডেল্টা ওয়াই টেন্ডস টু জিরো পাই ইন্টু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তার স্কোয়ার। যখন ডেল্টা এক্স টেন্ডস টু জিরো তখন ডেল্টা ওয়াইও টেন্ডস টু জিরো, তাই তুমি যদি এখানে ডেল্টা এক্স টেন্ডস টু জিরো লেখো তোমাকে আর একটা লাইন এক্সট্রা করতে হবে, সেই লাইনে গিয়ে আবার ডেল্টা ওয়াই টেন্ডস টু জিরো করতে হবে, কারণ কিউ টেন্ডস টু পি মানেই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই দুজনেই সাইমালটেনিয়াসলি টেন্ডস টু জিরো, এবং ডেল ভি ডেল এক্স টেন্ডস টু ডিভি ডিএক্স। তাহলে কী পেলে পাই ওয়াই স্কোয়ার লেস দ্যান ডিভি ডিএক্স লেস দ্যান পাই ওয়াই স্কোয়ার। এটা একমাত্র পসিবল কখন, যখন ডিভি ডিএক্স ইকুয়ালস টু পাই ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ডিভি ইকুয়ালস টু পাই ওয়াই স্কোয়ার ডিএক্স, ভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পাই ওয়াই স্কোয়ার ডিএক্স।
এবার আমরা এখান থেকে ভ্যালু পুট করাটা দেখে নেব। তাহলে আমরা পেলাম ডিভিডিএক্স ইকুয়ালস টু পাই ওয়াই স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স মানে ইন্টিগ্রেশন এ টু বি ডিভিডিএক্স ডিএক্স, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এ টু বি ডিভি। কেন আমরা তো এখানে দেখিয়ে দিয়েছি ইন্টিগ্রেশন এ টু বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স মানে ইন্টিগ্রেশন এ টু বি ডিভি। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি ডিভি মানে ভি, একবার ভি এর ভ্যালু যখন এক্স ইকুয়ালস টু এ মাইনাস ভি এর ভ্যালু যখন একবার ভি এর ভ্যালু যখন এক্স ইকুয়ালস টু বি মাইনাস ভি এর ভ্যালু যখন এক্স ইকুয়ালস টু এ। পাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ডিভি ডিএক্স। তাহলে পাই ওয়াই স্কোয়ার ডিএক্স মানেই ডিভি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন এ টু বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স মানে ইন্টিগ্রেশন এ টু বি ডিভি, দ্যাট ইজ ভি ফ্রম এ টু বি। তাহলে ভি এর ভ্যালু যখন এক্স এর মান বি মাইনাস ভি এর ভ্যালু যখন এক্স এর মান এ। এবার তুমি দেখো ভি তুমি কোথায় থেকে স্টার্ট করেছিলে মেজারমেন্ট, তুমি বলেছিলে এএমসিপি এ রোটেট করে যে ভলিউমটা দেয় সেটা হচ্ছে ভি। তাহলে এই ভিকে আমরা টেনে নিয়ে যাচ্ছি এক্স এর মান কোথায়, বিতে, দ্যাট ইজ বিএনএ। তার মানে আমরা কি পেলাম, ভলিউম জেনারেটেড বাই এ এম এন বি মাইনাস ভি এর ভ্যালু যখন এক্স ইকুয়ালস টু এ, দ্যাট ইজ পিসিটা গিয়ে এবার পড়ে যাচ্ছে কোথার উপরে, এ এম এর উপরে, যেখান থেকে মেজারমেন্ট স্টার্ট করেছি তার উপরে। তাহলে যেখানে বসে আছি ওখানে বসেই ওর ভলিউম মাপছি, কত হবে 0, কারণ আমি তো এম থেকে সরছিই না। এটা নিশ্চয়ই তোমরা এরিয়াতেও দেখেছিলে, এই বিষয়টা এরিয়াতেও আমি বুঝিয়েছিলাম, সেম জিনিস। আমি এখানে কি ধরেছিলাম সেটা খেয়াল করো, আমি বলেছিলাম ভি বি দ্য ভলিউম অফ দ্য সলিড অবটেন্ড বাই রিভলভিং দ্য রিজিয়ন এএমসিপি অ্যাবাউট এক্স অ্যাক্সিস সো দ্যাট ভি ইজ এ ফাংশন অফ এক্স। আমি এএমসিপিকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরিয়ে যেটা পেয়েছিলাম সেই ভলিউমটার নাম দিয়েছিলাম ভি। ভি ডিপেন্ড করছিল এক্সের সাথে। এবার আমার এই অবধি পিসি যে পোর্শনটা ছিল তার ওসিটা ছিল এক্স, আমি এক্সটাকে টানতে টানতে নিয়ে গিয়ে কোথায় বসিয়ে দিলাম, ওএনএ, দ্যাট ইজ বি পয়েন্টে আমরা চলে গেলাম। তার মানে কোথায় গেল, অর্ডিনেটটা চলে গেল বিএনএ। আবার আমি এক্সটাতে এখান থেকে কমাতে কমাতে নিয়ে চলে আসলাম কোথায়, এম পয়েন্টে। দেখো আমি মেজারমেন্ট স্টার্টই তো করেছিলাম এম পয়েন্ট থেকে, তাহলে এএমসিপি হয়ে গেল এএমএম, তার মানে কত হয়ে গেল 0। তার মানে এক্সের মান যখন এ তখন লাইনটা হয়ে গেল এএমএম, এই যে যেটা এএমসিপি সেটা হয়ে গেল এএমএম, তার মানে 0। এএম এ বসে এএম এর ভলিউম বের করছি, কোথাও না নড়ে কি পাবে, 0ই পাবে। আর এক্সটা যখন বিতে চলে গেল তখন সিপি লাইনটা হয়ে গেল বিএন, তাহলে এটা হয়ে গেল কত, এএম এন বি। আমরা তো ওটাই চাইছিলাম, এএম এন বির ভলিউমই তো চাইছিলাম, যে এএম এন বিকে ঘুরিয়ে যে ভলিউমটা পাবো সেটাই চাইছিলাম, রিভলভিং দ্য রিজিয়ন এএম এন বি, আমরা তো ওটাই চাইছিলাম। তাহলে সেটাই এখানে আমরা বলে দিয়েছি যে ভলিউম ভ্যালু অফ ভি ফর এক্স ইকুয়ালস টু বি মাইনাস ভ্যালু অফ ভি এক্স ইকুয়ালস টু এ, দ্যাট ইজ ভ্যালু অফ ভি অ্যাট এক্স ইকুয়ালস টু বি মাইনাস 0। কারণ এক্স ইকুয়ালস টু এ মানে আমরা জার্নি স্টার্ট করেছিলাম এম থেকে সিপি অবধি, এক্স ইকুয়ালস টু এ হওয়া মানে আমরা এম থেকে এম এই ঘুরে আসলাম, তাহলে 0। আর এক্স ইকুয়ালস টু বি দ্যাট ইজ এম থেকে এন বি অবধি, আমরা এটাই তো চাইছিলাম যে এম এন বিকে এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করে আমরা ভলিউমটা কত পাবো। তাহলে এটাই হলো রিকোয়ার্ড ভলিউম জেনারেটেড বাই রিভলভিং দ্য আর্ক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। তাহলে এদিকে যদি আমরা এক্স অক্ষের সাপেক্ষে ঘোরাই আমরা ভলিউম কত পাবো, ইন্টিগ্রেশন এ টু বি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। একই রকমভাবে এটা এক্স অক্ষের সাপেক্ষে করলাম, যদি ওয়াই অক্ষের সাপেক্ষে করতাম ওয়াই ইকুয়ালস টু সি টু ওয়াই ইকুয়ালস টু ডি বরাবর, এবং কার্ভটা যদি এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ফর্মে লিখতাম তাহলে তখন আমার ভলিউম কত আসতো, ইন্টিগ্রেশন এ টু বি পাই এক্স স্কোয়ার ডিওয়াই। মনে রাখতে হবে এটা হচ্ছে ওয়াইয়ের গ্রাউন্ডে, এটা হচ্ছে কিন্তু ওয়াইয়ের গ্রাউন্ডে, তার জন্য এখানে বলা আছে অ্যাবসিসা নয়, অর্ডিনেটস আর এ কমা বি। দ্যাট ইজ কোনো কার্ভ যদি এক্স ইকুয়ালস টু এফ ওয়াই ফর্মে লেখা যায় এবং আমরা যদি তার ওয়াই অক্ষের রেসপেক্টে, দ্যাট ইজ ওয়াই অক্ষের রেসপেক্টে কার্ভটাকে রোটেট করি, তাহলে ইন দ্যাট কেস যে ভলিউমটা পাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি পাই এক্স স্কোয়ার ডিওয়াই। এখানে এ আর বি কিন্তু ওয়াইয়ের গ্রাউন্ডের ভ্যালু, কারণ ইন্টিগ্রেশনটা হচ্ছে ওয়াইয়ের গ্রাউন্ডে। নিশ্চয়ই তোমরা এতটা বড় হয়েছো এটুকু বুঝতে পারবে যে এখানে আমরা যেটাকে এক্সের সাপেক্ষে ঘোরালাম তার জন্য এটা যখনই এক্সের সাপেক্ষে ঘুরলো একটা সার্কেল তৈরি করলো, এটা ছিল পাই, এটা ছিল ওয়াই, তাহলে পাই ওয়াই স্কোয়ার, তাহলে এই সার্কেলটার এরিয়া হয়েছিল পাই ওয়াই স্কোয়ার, তাকে আমরা ব্রেথ দিয়েছিলাম ডেল্টা এক্স, তাহলে পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স, এটাই হয়েছিল। তাহলে যখনই আমরা ওয়াইয়ের রেসপেক্টে করবো তখন আর
অর্ডিনেটটা সার্কেলের রেডিয়াস হবে না, তখন সার্কেলের রেডিয়াস হবে অ্যাবসিসাটা, দ্যাট ইজ সার্কেলের এরিয়াটা তখন হবে পাই এক্স স্কোয়ার, আর তখন ব্রেডটা হবে ডিএক্স এর পরিবর্তে ডিওয়াই। ইন দ্যাট সেন্স এখানে এটা আছে পাই এক্স স্কোয়ার ডিওয়াই। কারণ যখনই আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করব কার্ভটাকে, তখন যে সার্কেলগুলো পাবো তার রেডিয়াসটা হয়ে যাবে অ্যাবসিসাটা, তাহলে পাই এক্স স্কোয়ার, হাইট হচ্ছে ডিওয়াই, তাহলে পাই এক্স স্কোয়ার ডিওয়াই ইন্টিগ্রেশন এ টু ডি। এবার এটাকে ফর্মুলাগুলোকে গোজামিল দিয়েও প্রুভ করা যায়, এবং গোজামিল প্রুফটা স্টুডেন্টদের জন্য খুব ভালো হয়। সেটার জন্য কয়েকটা জায়গা একটু তোমাকে দেখে নিতে হবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা সার্কেল দেখানোর চেষ্টা করেছি, এবং সার্কেলের উপরে একটা এইচ কাট নিয়েছি। খেয়াল করে দেখো একটা এইচ কাট নিয়েছি। এই এইচ কাটের মধ্যে সার্কেলের যে আর্কটা পড়ছে, তুমি বলতে পারবে ব্যাখ্যা করে যে এই আর্কটা স্ট্রেট লাইন না কার্ভ লাইন? বলতে পারবে না, তোমার দেখে এটা মনে হবে এটা স্ট্রেট লাইন। দেখো আমি সেই জন্যই পাশে এইচটাকে মেনশন করে দেখিয়েছি, এটা আমরা আর্কও বলতে পারি, স্ট্রেট লাইনও বলতে পারি, কোনোটাতেই কোনো দ্বিধা নেই। লিমিটিং কনসেপ্ট, দ্যাট ইজ খুব মাইনর কনসেপ্টকে এটা আমরা ভাবছি। তার মানে আমরা যে কোনো কার্ভ লাইনকে আমরা কি বলতে পারি, সামেশন অফ, এটা সামেশন তোমরা নোটেশন নিশ্চয়ই জানো, সামেশন অফ ইনফাইনাইটসিমাল স্মল লাইন সেগমেন্ট। দ্যাট ইজ একটা বক্ররেখার উপরে আমরা যদি পাশাপাশি খুব ছোট 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 ফুটকি ফেলতে ফেলতে যাই, তাহলে দুটো ফুটকির যে গ্যাপ, এখানে যেটা আমরা এইচ কাট দেখিয়েছি, তারা কিন্তু আর কার্ভ লাইন থাকে না, তারা স্ট্রেট লাইন হয়ে যায়। তার মানে একটা কার্ভ লাইন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু সামেশন অফ ইনফাইনাইটসিমাল স্মল লাইন সেগমেন্ট। এটাকে ইউজ করে এই প্রুফটাকে বলে দেওয়া যেত। খেয়াল করে দেখো এখানে আমরা যেটা নিয়েছি, এমএন পোর্শনটা হচ্ছে ডেল্টা এক্স, এবং আমরা পি থেকে যে পারপেন্ডিকুলারটা ড্র করব সেটাও হচ্ছে ডেল্টা এক্স। দ্যাট ইজ আমি উপরের ছবিটা দিয়েই দেখাই, এখানে পি থেকে যে পোর্শনটা ড্র করেছি পিআর, পিআর ইকুয়ালস টু এমএন ইকুয়ালস টু ডেল্টা এক্স, আর পি কিউটা হচ্ছে কার্ভ লাইন। তার মানে একটু ভেবে দেখো, যদি পিআর কিউ খুব কাছাকাছি থাকে, পি কিউ আর পিআর এর মধ্যে তুমি কোনো তফাৎ করতে পারবে না। পি কিউ কার্ভ লাইনটা তখন হুবহু দেখতে পিআর স্ট্রেট লাইনের মতো লাগবে। সিম্পল এইচ কনসেপ্টটাকে ইউজ করো তাহলেই বুঝতে পারবে। বাট পি কিউটা কিন্তু অ্যাকচুয়ালি কার্ভ লাইন, পি কিউটা কিন্তু অ্যাকচুয়ালি কার্ভ লাইন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কি বলতে চাইছি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তুমি যখন এই পি পয়েন্টটাকে ডিসির রেসপেক্টে রোটেট করিয়েছিলে, তুমি একটা সার্কেল পেয়েছিলে যার রেডিয়াস হচ্ছে ওয়াই, দ্যাট ইজ সার্কেলটার এরিয়া হচ্ছে পাই ওয়াই স্কোয়ার। কোনো সন্দেহ নেই নিশ্চয়ই এটা নিয়ে, এতটা পড়ার পরে আর এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না যে তুমি যে সার্কেলটা পেয়েছো পিএমকে রেডিয়াস বানিয়ে তার এরিয়া হচ্ছে পাই ওয়াই স্কোয়ার। এবার খেয়াল করে দেখো এমএনটা হচ্ছে এখানে ডেল্টা এক্স, বাট পিকিউ কিন্তু এমএন নয়, কারণ পিকিউ হচ্ছে কার্ভ লাইন আর এমএন হচ্ছে স্ট্রেট লাইন, এমএন হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে অটোমেটিক্যালি পিকিউ এর রেসপেক্টে ঘোরানো আর এই যে পিআর এর রেসপেক্টে ঘোরানো দুটো কিন্তু সেম জিনিস নয়। পিকিউ এর রেসপেক্টে ঘোরানো আর পিআর এর রেসপেক্টে ঘোরানো কিন্তু সেম জিনিস নয়। পিআর এর রেসপেক্টে ঘোরালে আমরা 100% টাইম আমরা কি পাবো, রাইট সার্কুলার সিলিন্ডার পাবো, যেটা আমরা অলরেডি প্রুভ করে দেখিয়েছি, আমরা একটা রাইট সার্কুলার সিলিন্ডারই পাবো। বাট পিকিউ এর রেসপেক্টে ঘোরালে আমরা কিন্তু রাইট সার্কুলার সিলিন্ডার পাবো না, কারণ ওটা একটা কার্ভ লাইন। বাট আমি যেটা বোঝাতে চাইছি, আমরা দুটো কার্ভ লাইনের মধ্যে যখন খুব কনজিকিউটিভ দুটো পয়েন্ট নিই, তখন কিন্তু আর ওটা কার্ভ লাইন থাকে না, স্ট্রেট লাইন হয়ে যায়। ইন দ্যাট সেন্স কিউ আর পি যদি খুব কাছে থাকে, তাহলে পি কিউ আর্কটা নিয়ার অ্যাবাউট পি আর স্ট্রেট লাইনই হবে, কারণ কিউটাকে তুমি পি কার্ভ বরাবর পি এর দিকে আনতে থাকো, দেখো আর্কের লেন্থটা ক্রমশ কমে স্ট্রেট লাইনের দিকে আসতে থাকবে। খেয়াল করে দেখো একটু, তুমি একটু মনে মনে ভাবো, এই যে কিউ পজিশানটা আছে, এই কিউ পজিশানটাকে তুমি এখানে একটু নিয়ে এসো, তাহলে কি পাবে, এবার পারপেন্ডিকুলারটা তো তখন এখানে নেবে, এখানে নেবে, তাহলে আর দেখো কিউ এর খুব কাছে চলে আসলো, আরও কাছে নিয়ে যাও, আর দেখো কিউ এর আরও কাছে চলে আসলো, আরও কাছে নিয়ে যাও, আর দেখো কিউ এর আরও কাছে চলে আসলো, দ্যাট ইজ পি কিউ আর্কটা নিয়ার অ্যাবাউট পি আর স্ট্রেট লাইন হয়ে যাবে। পি আর স্ট্রেট লাইন মানে এমএন, যার ভ্যালু হচ্ছে ডেল্টা এক্স। তার মানে আমি একটা চুরি ফর্মুলা শেখাতে যাচ্ছি মনে রাখার। খেয়াল করে দেখো, এই যে সার্কেলটা আমরা পেয়েছি পিএমকে রেডিয়াস নিয়ে, তার এরিয়া হচ্ছে পাই ওয়াই স্কোয়ার, তাহলে ভলিউম হচ্ছে পাই ওয়াই স্কোয়ার ইন্টু হাইটটা এখানে দেবে কে, পি কিউ আর্কটা। ভলিউমটা কীভাবে পাবো, এরিয়ার সাথে হাইট দিয়ে, তাহলে অরিজিনালি হাইটটা কে দেবে, পি কিউ আর্কটা, পি কিউ এর মাথায় আমি আর্ক দিয়েছি তার জন্য।
ভলিউমটা কে দেবে? পাই ওয়াই স্কোয়ার এরিয়া। পাই ওয়াই স্কোয়ার কার এরিয়া? সার্কেলের এরিয়া। এই সার্কেলটাকে আমি যখনই এই অবধি টেনে আনছি তখনই তো আমি ভলিউমটা পাচ্ছি। তাই তো আমরা পেয়েছিলাম, খেয়াল করে দেখো, তাই তো আমরা পেয়েছিলাম এটা দেখো, তাই আমরা পেয়েছিলাম। আমরা বলছিলাম যে পিসিডি কিউ একে আমরা রোটেট করাবো, যেখানে পিকিউটা হচ্ছে কার্ভ লাইন বরাবর। দ্যাট ইজ পিসি পয়েন্টের যে সার্কেল আর ডিকিউ পয়েন্টের যে সার্কেল, আমি পিসি পয়েন্টের সার্কেলকে ডিকিউ পয়েন্টের সার্কেল অবধি টেনে আনবো। কোন হাইট বরাবর? পিকিউ আর্ক বরাবর। দ্যাট ইজ এই পিকিউ আর্কটাই তো এক্ষেত্রে হাইট। তাহলে এখানে সেটা কি আসছে? পাই ওয়াই স্কোয়ার, এটা হলো এরিয়া, তার সাথে হাইট দিলেই আমরা ভলিউম পাবো আর্ক পিকিউ। আমি বলছি পিআর কিউ আমি এত কাছাকাছি নিয়েছি যে আর্ক পিকিউ মানেই স্ট্রেট লাইন পিকিউ বা পিআরও বলতে পারো। ওই জন্য আমি এটাকে স্টার দিয়ে দিয়েছি। এটা স্ট্রেট লাইন পিকিউও বলতে পারো বা স্ট্রেট লাইন পিআরও বলতে পারো। কারণ কিউ আর পি যদি কিউ যদি পি এর খুব কাছে থাকে, আর এবং কিউ মোটামুটি সিমিলার হয়ে যাবে। দ্যাট ইজ আর্ক আর স্ট্রেট লাইন সিমিলার হয়ে যাবে। দ্যাট ইজ আমরা এখানে কি বলতে পারি? আর্ক পিকিউ ইকুয়ালস টু স্ট্রেট লাইন পিকিউ বা পিআর। পিকিউ স্ট্রেট লাইন হলেও সেটা পিআরের খুব ইকুয়াল, আর পিআর হলে অটোমেটিক্যালি এমএন। এমএন কত ছিল? ডেল্টা এক্স। তাহলে ফর্মুলাটা কি হয়ে গেল? পাই ওয়াই স্কোয়ার ডেল্টা এক্স। এটা চুরি মেথড, মনে রাখার মেথড। ওকে, বাট থিওরিটিক্যাল প্রুফ যেটা করালাম সেটাই। এটা চুরি মেথড, যদি কারোর ভালো লাগে চুরি মেথড করতে সে করবে, কোনো অসুবিধা নেই। প্রমাণ আসলে পরীক্ষাতে থিওরিটিক্যালি যেটা করালাম সেটাই কিন্তু তোমাকে লিখতে হবে। থিওরিটা খুব বড় থিওরি ছিল, প্রবলেম বুঝতে আর কোনো অসুবিধা হবে না, থিওরিটা বুঝতে